আহ, তো আগের দিন যতটুকু হয়েছিল তারপর থেকে আজকে আমরা পড়বো, ঠিক আছে? তো আগে কি হয়েছিল একটু বলে রাখি, ঠিক আছে? তো আগে আমরা যতটুকু পড়েছি সেটা আমরা আহ, জানি কম বেশি, যে আমরা যে 1813 সাল থেকে ভারতবর্ষে কিভাবে শিক্ষার মানে শিক্ষা বিস্তার ঘটলো বা শিক্ষা কিভাবে ইমপ্লিমেন্ট হলো, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা পড়েছিলাম 1813 সালে চার্টার অ্যাক্ট। 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে যেটা হলো, যে টাকা 1 লক্ষ টাকা বরাদ্দর কথা বলা হয়েছিল, কিন্তু সেই টাকা বরাদ্দ করতে পারলো না। সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম, প্রাচ্য পাশ্চাত্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে 20 বছর কেটে গেল সেই সমস্যার সমাধান করতে গিয়ে। সেই সমস্যার সমাধান হলো কত সালে? 1933 সালে, সরি 1833 সালে যে চার্টার অ্যাক্ট হয়, সেই চার্টার অ্যাক্টে 1833 সালে চার্টার অ্যাক্ট 1833 সালে যে চার্টার অ্যাক্ট হয় সেটা আহ, সেটা হচ্ছে ওই লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় হয়েছিল। সেই চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের যে শিক্ষা ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ হয় সেটা ইমপ্লিমেন্ট হলো। কে করলো? ওই লর্ড উইলিয়াম বেন্টিং এর অ্যাক্টিভলি পার্টিসিপেশনের মাধ্যমে, লর্ড মেকলের মাধ্যমে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পড়েছি। তো এর পরবর্তীকালে আমাদের বিষয়গুলো আমরা পড়বো, ঠিক আছে? এরপরে কি হয়েছিল? তো 1833 সালে যে চার্টার অ্যাক্ট হয়েছিল, তার মাধ্যমে আমরা পড়লাম যে ভারতবর্ষে যে ব্রিটিশরা অর্থ ব্যয় করেছে, সেই ব্যয়টা কিভাবে হলো, সেটা পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে হলো। সেটা করলো কে? লর্ড উইলিয়াম বেন্টিং এবং মেকলের সহায়তায়, তাই না? সেটা আমরা এর আগে আমরা পড়েছি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, সেকেন্ড পর্যায়ের যে লাস্ট যে চার্টার অ্যাক্ট হয়েছিল 1853। দেখো, চার্টার অ্যাক্ট বা সনদ আইন এটা প্রতি 20 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে? একটু মনে রাখতে হবে যে প্রতি 20 বছর অন্তর অন্তর হয়। তাহলে হয়েছিল, লাস্ট চার্টার অ্যাক্ট হয়েছিল কত সালে? 1833। তার মানে এবার কত হবে? 53। 1853, 20 বছর অন্তর। যেমন ধরো আমাদের 5 বছর অন্তর সরকার চেঞ্জ হয়, ঠিক আছে? এবার সরকার চেঞ্জ হলে নতুন বিভিন্ন ধরনের পলিসি নিয়ে আসে, তাই না? বিভিন্ন ধরনের পলিসি, এই হবে, ওই হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব করে না? তো সেরকম আর কি ব্রিটিশ পার্লামেন্টে এরকম সনদ আইন পাস হয় প্রতি 20 বছর অন্তর। সেই সনদ আইনে কি করা হয়, যে ভারতবর্ষে যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, এডুকেশন, ঠিক আছে, কমার্স, তারপরে ধরো অ্যাডমিনিস্ট্রেশন, যে বিভিন্ন ধরনের রিফর্ম ছিল, যে বিভিন্ন ধরনের বিষয় থাকে, সেগুলো রিফর্ম হয়। কি পুনরায় সেটা মানে নতুন করে করা হয়। যেমন আমাদের ধরো সরকার 5 বছর অন্তর সরকার গঠন হলে নতুন নতুন ধরো, এবার এবার যদি সরকার চেঞ্জ হয় তখন সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাই না? নতুন ভাবে রিফর্ম হবে। আবার যে সরকার আছে সেটাও থাকলে আবার নতুন ভাবে রিফর্ম হবে, নতুন নতুন পলিসি হবে, নতুন নতুন আহ, জনগণ জনগণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের আহ, উম, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আসবে, ঠিক আছে? এই করো, হ্যান করো, ত্যান করো, ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার। বা এই নিউ এডুকেশন পলিসি, যেমন এবছর এবছর 2019 সালে নিউ এডুকেশন পলিসি হলো না, ওই রকম নতুন এডুকেশন পলিসি হলো, নিউ এডুকেশন পলিসি। তাহলে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে আমাদের সিলেবাস সবকিছু চেঞ্জ হয়ে গেল। এখন আর মাধ্যমিক একদম সেই সবকিছু চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন আর ওই গ্র্যাজুয়েশন বলে এরকম থাকবে না। গ্র্যাজুয়েশন, পিএইচডি ফিএইচডি সব একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? আর এইসব বিএড ফিএড এর কোনো ভ্যালু হবে না কিছুদিন পরে, ঠিক আছে? 5-6 বছর পরে বিএড বিএড আলাদা ভাবে করতে হবে না, সব একসঙ্গে হয়ে যাবে। মানে এখন যেমন আলাদা ভাবে সব হচ্ছে বিএড গুলো, ওই এখন ওই তখন আর হবে না, ইমপ্লিমেন্ট তো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এডুকেশন কলেজেই পড়ানো হবে। তো তো যাই হোক আর কি, এবার আমরা যেটা পড়বো 1853 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে যেটা হয়েছিল, উডের ডিসপ্যাচ। ওকে, এই উডের ডিসপ্যাচ থেকে, উডের ডিসপ্যাচ হচ্ছে একটা এডুকেশন রিলেটেড একটা কমিশন, ঠিক আছে? উড উড বা চার্লস উড, ঠিক আছে? এনার এনার নাম হচ্ছে চার্লস উড। অ্যাকচুয়ালি 1853 সালে, গল্প একটু শোনো তারপরে দেখাবো।
1853 সালে মেকলে যে বিষয়গুলো বলেছিল যে ভাই উপরের ছেলে মেয়েদের পড়াশোনা দাও, মানে উপরের লোকেদের পড়াশোনা দাও, চুইয়ে পড়া নীতি মানে অনুসরণ করছে ইনফিল্ট্রেশন থিওরি, মানে উপর তলার মানুষদের শিক্ষা দিতে হবে, সেখান থেকে চুইয়ে চুইয়ে নিচে তলার মানুষদের মধ্যে পৌঁছে যাবে, এবং সেটার মিডিয়াম হবে ইংলিশ মিডিয়াম। ওকে, এর এর পরবর্তীকালে এটা হওয়ার পরে কিছু কিছু যারা এই বিরোধী পার্টি থাকে না, একটা জিনিস হলে সবাই বিরোধিতা করে, সেরকম আর কি বিরোধী পার্টিও ছিল সেরকম সেই সময়। বিরোধী পার্টি কারা? বিরোধী পার্টি ছিল লর্ড হার্ডিঞ্জ ছিল, বিরোধী পার্টি কারা ছিল? লর্ড হার্ডিঞ্জ ছিল, তারপরে বিদ্যাসাগর ছিল, আমাদের ডালহৌসি ছিল, লর্ড ডালহৌসি, যিনি যার কথা এখন হবে আর কি, লর্ড ডালহৌসি, এরা ছিল বিরোধী পার্টি আর কি। বিরোধী পার্টি মিন্স কি, এরা চাইতো যে সবসময় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার এরা মানে সাপোর্টার ছিলেন। এবং আরেকটা জিনিস, সেখানে বিভিন্ন লোকেরা আর কি ক্ষুব্ধ ছিল, সেই কারণে আর কি পরবর্তীকালে এইরকম আন্দোলন যেটা হয় আর কি, যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, হবে হবে হ্যান ত্যান, বা নিচু তলার মানুষদের মধ্যে শিক্ষা পৌঁছাতে পারছে না, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, মানে আবার যে নতুন করে ভারতবর্ষের এডুকেশন সিস্টেম, ঠিক আছে, মানে ইংল্যান্ডের পার্লামেন্টে বিভিন্ন ধরনের মানে লেখালেখি যায় যে এই হ্যান ত্যান বিষয়, যে এডুকেশন সিস্টেমটা দিতে হবে, এডুকেশন দিতে হবে। তো ব্রিটিশ পার্লামেন্টে সেখানে পাস হওয়ার আগে সেখানে বলা হয় যে ভারতবর্ষের মানুষদের শিক্ষা দিলে আমাদের শাসনভারের কোনো আমাদের যে রাজত্ব, এই রাজত্বের কোনো প্রবলেম হবে না তো, মানে এরকম করে নিয়েছে আর কি, মানে যারা ব্রিটিশ। অ্যাকচুয়ালি বিষয় কি বলতো, মানুষ শিক্ষিত হলে আহ, জ্ঞান বাড়বে, জ্ঞান হলে আমাদের তখন বুঝতে পারবে যে হ্যাঁ এরা বিদেশি, এরা শাসন করছে, আমাদের মানে প্রবলেম হয়ে যাবে, এরকম আর কি। ব্রিটিশ পার্লামেন্টে সব যারা উচ্চ পদস্থ ব্যক্তিরা, তারা হচ্ছে আলোচনার মাধ্যমে করলো যে ভাই ভারতবর্ষের শিক্ষা তো দেওয়া হবে, কিন্তু ভারতবর্ষের শিক্ষা দিলে আমাদের সুরক্ষা, আমাদের স্বার্থ সুরক্ষা থাকবে তো? হ্যাঁ, বলছে না ভাই এইসব কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, যে আমরা এমন ভাবে শিক্ষা দেব যাতে তারা হচ্ছে আমাদের সাপোর্টার হয়, এইটাই হচ্ছে এদের প্ল্যান ছিল। বলে ঠিক আছে, বলে চলো আমরা এডুকেশন সিস্টেম প্রবর্তন করবো ইংল্যান্ডে, ঠিক আছে। তো এই কারণে 1853 সালে সনদ আইনের মাধ্যমে ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের ব্যাপক একটা মানে নতুন নতুন মানে এডুকেশন সিস্টেমের মানে ঢালাও, মানে বলে না তোমাদের জন্য ঢালাও উপহার দেওয়া হবে এই নির্বাচনে জিতলে, এরকম। তো ওখানে ওরকম ব্রিটিশ পার্লামেন্টে এরকম করা হয়, তোমাদের জন্য ঢালাও তোমাদের উপহার মানে দেওয়ার কথা বলা হয় 1853 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। তো এই সময় আর কি ভারতবর্ষের যে ভাইসরয় ছিলেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড ডালহৌসি। হুম, লর্ড ডালহৌসি ছিলেন, মানে তখন মানে 1853 সাল মানে তখন ডালহৌসি ছিলেন। ওকে, তো লর্ড ডালহৌসির সময় আর কি এই চার্টার একটা হয়। ওকে, এবং তো এবার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে সবকিছু অনুমোদন আরে হয়ে গেল 1853 সালে, যে হচ্ছে চার্টার অ্যাক্ট অনুমোদন হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, সবকিছু মানে খোঁজ খবর করে অনুসন্ধান করে কি করলো, একটা সভা তৈরি করা হলো, এবং সেই সভার সভাপতি হলেন চার্লস উড। যে ভারতবর্ষে এডুকেশন সিস্টেমে দেওয়ার কথা বলা হয়, সেটা হচ্ছে কি উডের ডেসপ্যাচ, মানে চার্লস উড তার দায়িত্বে ছিলেন, ঠিক আছে। মানে যে ভারতবর্ষের যে নিউ চার্টার অ্যাক্টের মাধ্যমে যে শিক্ষা প্রবর্তনের কথা যেটা বলা হয়, তার সভাপতি কে ছিলেন? চার্লস উড, বুঝছে? অর্থাৎ চার্লস উডের সভাপতিত্বে তৈরি হলো উডের ডেসপ্যাচ। ডেসপ্যাচ বলে মানে আবার কি, উডের ডেসপ্যাচ মানে দলিল, ঠিক আছে, যে ওই দলিলে আমাদের লেখা থাকে না কার কত বিঘা জমি, হ্যাঁ, দাগ নাম্বার কত, হ্যাঁ, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তো ওই উডের ডিসপ্যাচ হয়েছে কত? 1858 সালে। এই 1818 সালে উডের ডিসপ্যাচের মাধ্যমে ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক রিভলিউশন তৈরি হয়ে যায়। মানে ভারতবর্ষের মানুষ ব্যাপক অনেক কিছু মানে সুযোগ সুবিধা এখানে পেয়ে যায়, মানে না চাইতে অনেক কিছু পেয়ে যায় না বলে, সেইখানে এটাকে মাগনা কাটাও বলা হয়। ঠিক আছে, কেন বলা হয়? কারণ এখানে এই এডুকেশন পলিসির মাধ্যমে এই উডের ডিসপ্যাচে মানে ভারতবর্ষের মানে বিভিন্ন ক্ষেত্রে আর কি, শিক্ষা ক্ষেত্রে স্পেশালি হায়ার এডুকেশনের উপর বেশি এমফাসাইজ করা হয়েছিল। তো তবুও বিভিন্ন ক্ষেত্রে আর কি ব্যাপক শিক্ষার উন্নতি ঘটানো হয়েছিল এই ডেসপ্যাচের মাধ্যমে। বিভিন্ন রেকমেন্ডেশন ছিল এই
1853 সালে 1854 সালে উডের ডেসপ্যাচের মাধ্যমে। ওকে, তো বিভিন্ন ধরনের যে যে রেকমেন্ডেশন গুলো ছিল তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, মানে এই এডুকেশন পলিসির মাধ্যমে প্রমোশন করা হয় ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, অর্থাৎ ইন্ডিয়াতে যে মানে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম সেটা বেশি প্রমোট করা হয়, প্রমোশন করা হয় এই উডের ডিসপ্যাচের মাধ্যমে। ঠিক আছে, তো 1 নম্বর, আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন দেখা যাচ্ছে না তো? ওকে, স্যার কতটা লিখিয়েছেন? এতক্ষণ গল্প হচ্ছিল, লেখানো তো লেখানো শুরু হয়নি তো? ঠিক আছে। তো 1853 সালে যে চার্টার অ্যাক্ট হয়েছিল সেটা হচ্ছে কি, লেখো, চার্লস উড। স্যার কি লিখবো, হেডলাইনটা বলুন। এই এখন যেটা লিখছি সেটাই লেখো। চার্লস উড বা উডের ডেসপ্যাচ বা উডের ডেসপ্যাচ। ওকে, কত সালে এস্টাবলিশড হয়? লেখো এস্টাবলিশড ইয়ার 1854, 1854 সালে এস্টাবলিশড হয়। ওকে, তো উডের ডেসপ্যাচে মানে যে সমস্ত বিষয়গুলো রেকমেন্ডেশন হয়েছিল, ওকে ঠিক আছে, তো সেইগুলো আমাদের একটু জানতে হবে, মানে কি কি বিষয়গুলো মানে এই উডের ডেসপ্যাচে বলা হয়েছিল সেগুলো একটু জানতে হবে। তো চলো রেকমেন্ডেশন লিখো নাও, রেকমেন্ডেশন, RECO, রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন। ওকে, কি কি রেকমেন্ড হয়েছিল? স্পেশালি 1 নম্বর মানে যে পয়েন্টটা হয়েছিল সেটা হচ্ছে কি, ওয়েস্টার্ন মানে প্রমোশন করা হয়েছিল, প্রমোশন অফ, লেখো প্রমোশন অফ ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। ওকে, তো এই মানে প্রথমত পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের যে মানে 1835 সালে যে চার্লস, ওই আরে ভাই 1835 সালে যে মেকলেমিনিটস এর মাধ্যমে যে ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য শিক্ষার যে সূত্রপাত ঘটেছিল সেটাকে আরো বেশি স্ট্যাম্প মারা হয় উডের ডেসপ্যাচে। সেখানে কি করা হয়, ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হয়। ঠিক আছে, এবং কোন কোন বিষয়ের উপর বেশি এমফাসাইজ করা হয়? স্পেশালি এমফাসাইজ করা হয় বিভিন্ন ধরনের কোন কোন বিষয়ের উপর বেশি পড়ানো হবে। আর্ট, দেখো এমফাসাইজ দি এডুকেশন অফ আর্ট, সায়েন্স, ফিলোসফি, এমফাসাইজের পর কি বললেন? এমফাসাইজের পর emphasize the education of art, science and philosophy, etc. and যেহেতু ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে দি মিডিয়াম অফ দি ইনস্ট্রাকশন কি হবে? লেখো ইংলিশ। ইংলিশ। ওকে, বলা হলো যে ইংলিশ শুড বি মিডিয়াম অফ মিডিয়াম ইন হায়ার এডুকেশন। হয়েছে, সরি,
ওকে, হায়ার এডুকেশনে মানে ইংলিশটাকে বেশি এমফাসাইজ করা, ইংলিশ মানে ইংলিশ ইংরাজি ইংরাজি ভাষার মানে মাতৃভাষা হবে, মানে মাতৃভাষা না, হায়ার এডুকেশনে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়। ওকে, কিন্তু এখানে কিন্তু যে মাতৃভাষা, সেখানে মাতৃভাষা খুব একটা প্রমোশন করা হয়নি, ঠিক আছে। তারপরে লেখো আরেকটা রেকমেন্ড, দেখো ভার্নাকুলার মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ should not be recommended বা promoted। ওকে, তবে মানে বেশিরভাগ, তবে মানে মানে একদম প্রাইমারি লেভেলের ক্ষেত্রে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়, ঠিক আছে। তবে লেখো, তবে স্যার প্রাইমারি এটাও লেভেল, ইংলিশে বলুন। লেখো লেখো established several primary school, established several primary school, হয়েছে। আচ্ছা, এরকম বললে হবে না, লেখো established several vernacular primary school, ভার্নাকুলার প্রাইমারি স্কুল, ঠিক আছে, এটাই লেখো। ভার্নাকুলারটা অ্যাড করো মাতৃভাষার মাধ্যমে বা মাতৃভাষাকে উৎসাহিত করার জন্য, ঠিক আছে, প্রাইমারি লেভেলে মাতৃভাষাকে উৎসাহিত করা, ব্যাস এটাই লেখো। এগুলো রেকমেন্ডেশন। ওকে, এবারে হচ্ছে, এবার যে পার্টগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সেগুলো কি, উডের ডেসপ্যাচে বাংলা মানে ভারতবর্ষে আর কি, স্পেশালি বাংলা, মাদ্রাজ, মুম্বাই, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে বিভিন্ন এলাকাতে বিভিন্ন শিক্ষা মানে 5টা শিক্ষা দপ্তর স্থাপিত হয়, ঠিক আছে। এডুকেশন ডিপার্টমেন্ট স্থাপিত হয় 5টা। ওকে, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল মানে সব জায়গায় না, মানে বাংলা যেখানে মেন কিন্তু বাংলা, মুম্বাই, ঠিক আছে, চেন্নাই, পাঞ্জাব, ঠিক আছে, উত্তরপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে 5টা শিক্ষা দপ্তর গঠিত হয়, যেটা সেই এর আন্ডারে ছিল, ওই জিসিপিআই গো, যেটা জিসিপিআই আন্ডারে 5টা শিক্ষা দপ্তর ভারতবর্ষের বিভিন্ন স্থানে মানে 5টা শিক্ষা দপ্তর স্থাপিত হয়। স্যার জায়গাগুলোর নামগুলো একবার বলুন স্যার। বাংলা, মুম্বাই। হ্যাঁ, লেখো লেখো কোন কোন জায়গায়, লেখো বাংলা, মুম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। বাংলা, মুম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এই 5টি প্রদেশে প্রতিষ্ঠা হয় শিক্ষা বিভাগ। এই 5টি প্রদেশে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা হয়। তো এই যে শিক্ষা বিভাগ কার আন্ডারে পরিচালিত হতো, দেখো এই শিক্ষা বিভাগ পরিচালিত হতো জিসিপিআই এর মাধ্যমে। নেক্সট যে মানে সুপারিশ ছিল, সুপারিশ লেখো, রেকমেন্ডেশন, নেক্সট পরের যে পয়েন্ট পয়েন্ট করে লেখো। নেক্সট যে রেকমেন্ডেশন, এই পার্টটা হয়ে গেছে আশা করি, 4 নম্বর 5 নম্বর। হয়েছে, দেখো উডের ডেসপ্যাচে যে মানে 5টা বিভাগ গঠিত হয়েছিল, তো সেই সময় আর কি উডের ডেসপ্যাচে মানে 3টে টোটাল বিশ্ববিদ্যালয়, যেহেতু হায়ার এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়, এখানে বলা হয়েছে যে হায়ার এডুকেশন মানে ইংলিশ ইংলিশের মাধ্যমে হায়ার এডুকেশনের শিক্ষা দেওয়া হয়, এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে স্পেশালি বেশি এমফাসাইজ করা হয় হায়ার এডুকেশন, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সুপারিশ করা হয়, ঠিক আছে।
তো এই উডেড ডেস্ক প্যাচে খুবই গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা হচ্ছে কি, এই উডেড ডেস্ক প্যাচের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার, ভারতবর্ষের যে বিশ্ববিদ্যালয় গঠিত হবে সেই তার সুপারিশ করা হয়। এবং এই সুপারিশের মাধ্যমে ভারতবর্ষের 3টে স্থানে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সেটা কোথায় কোথায়? কলকাতা, মাদ্রাজ এবং মুম্বে। কলকাতা, মাদ্রাজ এবং মুম্বেতে এই 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কার মাধ্যমে? উডেড ডেস্ক প্যাচের রেকমেন্ডেশনের মাধ্যমে। এবং এই যে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে কার ধাঁচে হবে? লন্ডন যে বিশ্ববিদ্যালয়, সেই লন্ডন বিশ্ববিদ্যালয়ের ধাঁচে তৈরি হবে এই 3টে বিশ্ববিদ্যালয়। চলো লিখে নাও। লেখো, উডেড ডেস্ক প্যাচে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এই সুপারিশের উপর ভিত্তি করে ভারতের 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যথা কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং বোম্বে বিশ্ববিদ্যালয়, যেগুলি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে স্থাপন করা হয়। স্যার কলকাতা, মাদ্রাজ আর কি বললেন? কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে। ওকে, আচ্ছা, এর পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটার মাধ্যমে কি করা হয়, যে উডেড ডেস্ক প্যাচে বলা হয় যে সমগ্র ভারতবর্ষের লন্ডনের কি বললেন? লেখো, লন্ডন বিশ্ববিদ্যালয় অনুকরণে, লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে এই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। লাস্ট লাইনটা কি বললেন? আচ্ছা, এর পরের যে পয়েন্টটা সেখানে বলা হয় যে ভারতবর্ষের, যে উডেড ডেস্ক প্যাচের নেক্সট যে পয়েন্ট, সেখানে বলা হয় যে ভারতবর্ষের সর্বত্র, লেখো লেখো, ভারতবর্ষের সর্বত্র প্রাইমারি টু, মানে প্রাইমারি থেকে মানে হায়ার সেকেন্ডারি, হায়ার মানে উচ্চ শিক্ষা, লেখো, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার জাল বিস্তার করা হয়। ওকে, এবং প্রাইমারি লেভেল থেকে একেবারে হায়ার মানে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এডুকেশন প্রবর্তন করা হয় এই উডেড ডেস্ক প্যাচের মাধ্যমে। প্রাইমারি ক্ষেত্রে এডুকেশনের মাধ্যম হবে ভার্নাকুলার অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মিডিয়াম হবে ইংলিশ। ঠিক আছে, এবং মাঝখানে যে কলেজ, হায়ার এডুকেশন, ম্যাট্রিকুলেশন, স্যার বিশ্ববিদ্যালয় এডুকেশনের কি হবে? ইংলিশ মিডিয়াম, লেখো, ইংলিশ মাধ্যম হবে ইংলিশ। এবং নেক্সট ইনফরমেশন লেখো, যে উডেড ডেস্ক প্যাচে শিক্ষকদের, এখানে তো টিচারটা পড়াবে, তো শিক্ষকদের উপযুক্ত করার জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। লেখো, শিক্ষকদের শিক্ষার উপযুক্ত শিক্ষকদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থার জন্য নর্মাল স্কুল স্থাপন করা হয়।
বলো হয়েছে? প্রিয়াঙ্কা ক্লাসে আসো। হ্যাঁ স্যার আছি। তুমি প্রিয়াঙ্কা চক্রবর্তী, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, প্রিয়াঙ্কা এখানে অনেকগুলো আছে। হুম, স্যার, বলো। হ্যাঁ স্যার, বলছি যে প্রাইমারির ক্ষেত্রে মিডিয়াম হবে ভার্নাকুলার। এই ভার্নাকুলারটা বলতে গেলে কি বোঝাচ্ছে? ভার্নাকুলার মিন্স হচ্ছে মাতৃভাষা, মাতৃভাষা। যেমন ও ধরো আমাদের আচ্ছা। মাতৃভাষা বাংলা, ঠিক আছে? এবার তুমি হুম। মানে ইউপিতে, যেই যেই অঞ্চলের যেখানে মাতৃভাষা সেটা সেই সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউপিতে গেলে সেটা হিন্দি, বাংলাতে হুম বেঙ্গলি, ঠিক আছে? এরকম মানে যেখানে যেমন হুম যেমন হুম। প্রত্যেকের মাতৃভাষা, যেমন ধরো সাঁওতালি মিডিয়াম বলে না হয়, বিভিন্ন মাতৃভাষা যাদের, এটা হচ্ছে হ্যাঁ, একটা ভাষা। বুঝতে পেরেছি স্যার। স্যার বলছিলাম এই ভার্নাকুলার অ্যাক্ট বলে যে ইয়েটা আছে ওটা কত সালে ইমপ্লিমেন্ট হয়েছিল? মনে করতে পারছি না, একটু ও বলবেন? হ্যাঁ, ওটা 78 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওটা মানে সেই লর্ড লিটনের সময় আসে, ঠিক আছে? ইতিহাসে ওটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1978, সরি 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে কি বলতো, মাতৃভাষার মাধ্যমে সেই যে নিউজ পেপার হয় না, সেই নিউজ পেপার মানে প্রেসের ক্ষেত্রে, এই দেখো, চার্লস মেটাকাম, মানে চার্লস মেটাকাম না, ওই ইয়ে আমাদের প্রথমে 76-এ যেটা যে ছিল গো, ওই লর্ড লর্ড লিটন লিটন লিটন। লর্ড লিটন লর্ড লিটন কি করলো, যে মাতৃভাষার মাধ্যমে সেই পেপার প্রকাশ করা যাবে না, ঠিক আছে? কেন? কারণ মাতৃভাষার মাধ্যমে মানে পেপার তৈরি হলে সব মানুষ 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 জেনে যাচ্ছে কোথায় কি হচ্ছে, ইংরেজরা কোথায় শোষণ করছে, কোথায় কি করছে, এগুলো ভারতীয় যে উচ্চবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনা শিখেছে, তারা হচ্ছে পেপার টেপার তৈরি করে প্রকাশ করতে লাগলো। যেমন ওই যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, ঠিক আছে, দীনবন্ধু মিত্র ইত্যাদি, মানে যারা হচ্ছে এডুকেটেড পার্সনরা, তারা হচ্ছে কি করলো, ওই পত্রিকার মাধ্যমে তাদের যে কথাবার্তা প্রকাশ করলো, তাহলে এই সমস্ত কথাবার্তা মানুষ শুনছে, দেখছে, পড়ছে, তাহলে তাদের মধ্যে একটা বিপ্লব জাগ্রত হবে। তাহলে সেখানে লিটন কি করলো, ওটা মাতৃভাষা সংবাদপত্র আইন বাতিল করে দেয়, ঠিক আছে? আচ্ছা, স্যার, ভার্নাকুলার প্রেস একটা তো লর্ড লিটন। লর্ড লিটন। হ্যাঁ, আর ইলবার্ট বিটটা লর্ড রিপন। গিলবার্ট বিল লর্ড, না, গিলবার্ট রিপন রিপন। লর্ড রিপন তো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপন। রিপন। হ্যাঁ। হ্যাঁ এটাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গিলবার্ট বিল মনে আছে তো কি জিনিস? গিলবার্ট বিলটা কি মনে আছে? বলো, গিলবার্ট বিলটা কি? হ্যালো, শুনতে পাচ্ছ বাবুরা? গিলবার্ট বিলটা কি? এই যে সব চুপচাপ আছে। হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি কিন্তু মনে করছি। স্যার ওই ইন্ডিয়ান যা মানে বিচারপতিরা এরকম কিছু একটা বিচার করতে পারবে না ইংরেজদের, এরকম কিছু, মানে ভারতীয় বিচারপতিরা ইংরেজদের বিচার করতে পারবে না, এরকম হ্যাঁ, কিছু একটা। এটাই এটাই এরকম কিছু না, এটাই। ভারতীয়রা গিলবার্ট বিলের মাধ্যমে কি করা হয়, বলছে যে ভাই, গিলবার্ট খুব ভালো লোক ছিল, ঠিক আছে? তো ওখানে উনি কি করলো, যে ভারতীয়রা অন্যায় করলে সাজা দেওয়া হচ্ছে, ব্রিটিশ ব্রিটিশ যে জাজ, তারা সাজা দিচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, কিন্তু ব্রিটিশরাও তো ভারতবর্ষে আছে। তারা যদি কোনো প্রবলেম মানে অন্যায় করে, তাদের বিরুদ্ধে কেস হয়, তো সেখানে হচ্ছে তখনকার সময় ভারতীয় বিচারকদের অধিকার ছিল না বিচার করা। বলছে হ্যাঁ, ভারতীয়রা কি আমাদের বিচার করবে? তো ইলবার্ট একটা বিল আনে, বলছে ভাই এখানে সবাই সমান, এখানে একজন ভারতীয় একজন ইউরোপীয়দের বিচার করতে পারবে, সে তাকে দোষী সাব্যস্ত করতে পারবে। এবারে ভারতে অবস্থিত যারা ব্রিটিশ, তারা তো ক্ষুব্ধ হয়ে যায়, বলছে হ্যাঁ, ভারতে মানুষ, কালো চামড়ার মানুষ আমাদের সাদা চামড়াকে মানে বিচার করবে, এমন অধিকার দিয়েছে কি? ঠিক আছে? কে করেছে? ইলবার্টের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে দেয়, যেটা হোয়াইট মিউটিনি বলা হয়, ঠিক আছে? হোয়াইট মিউটিনি মানে কি? সাদা বিপ্লব, মানে ওই সাদা ওইটা ইংরেজরা করেছিল, ওকে? তো আন্দোলন করা হয় এই সব, মানে এটা হচ্ছে কি
ইলবার্ট বিল বলা হয়, ঠিক আছে, এটাকে ইলবার্ট বিল বলা হয়। এটা লর্ড রিপনের সহায়তায় হয়েছিল। লর্ড রিপন ভালো লোক ছিল, ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে সেটা করেছিল, এটা লর্ড ইলবার্টের মাধ্যমে করেছিল। তো চলো, এটা কমপ্লিট হলো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হান্টার কমিশন। ওকে, চলো, উডের ডিসপ্যাচ কমপ্লিট। ম্যাগনা কাটাটা কি একটু ভালো করে বলুন, আমি তখন হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই পারিনি। ম্যাগনা কাটাটা বলে দিয়ে ভাই, ওটা স্কিপ হয়ে গেল, দেখেছো কোথায়। মাগনা কাটাটা কি বলতো? মাগনা কাটা হচ্ছে, মাগনা কাটা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি উডের ডিসপ্যাচ, ঠিক আছে, যদি আমরা প্রাচীন মানে যে কমিশনগুলো, বেশি তো কমিশন হয় না, তেমন কোনো কিছু হয় না তো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই লাস্ট যেটা হয়েছিল ওই মেকলে মিনিটস, ওটা অতটা ভালো হয়নি। তো যাই হোক আর কি, কোনো একটা এডুকেশন সিস্টেম যখন ভারতবর্ষের একটা বিভিন্ন ক্ষেত্রে মানে প্রাইমারি লেভেল থেকে আপার লেভেল মানে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কি করলো, সব ক্ষেত্রে তার মানে শাখা বিস্তার করে দিল। কিসের মাধ্যমে? এই উডের ডিসপ্যাচের মাধ্যমে, ঠিক আছে, উডের ডিসপ্যাচের মাধ্যমে প্রাইমারি লেভেলে শিক্ষা প্রসার করা হয়, কলেজ স্তরে শিক্ষার প্রসার করা হয়, অ্যান্ড হচ্ছে হ্যাঁ, অ্যান্ড ইউনিভার্সিটি লেভেলে শিক্ষার প্রসার ঘটানো হয়। ইভেন ভারতবর্ষের তিনটে স্থানে, ভারতবর্ষের তিনটে স্থানে কি হয়, ইউনিভার্সিটি তৈরি হয়ে যায়। শুধু ইউনিভার্সিটি তৈরি হয় না, তার নিচের স্তরে কলেজও তৈরি হয়ে যায়। তো এখানে কি হলো, একটা মানে উডের ডিসপ্যাচ, এখানে কি হলো, ভারতবর্ষে যেমন প্রাইমারি লেভেলে শিক্ষা বিস্তার হলো, সেরকম উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, মাঝখানে কলেজ টলেজ প্রচুর স্থাপিত হলো। এবং ভারতবর্ষের মানুষরা এক্ষেত্রে যে মানে ওই মানে উইলিয়াম জেমস, ঠিক আছে, উইলিয়াম জেমস বলে একজন ইয়ে আর কি ব্যক্তি আর কি, জেমস। তো জেমস কি বলবে যে ওই ঐতিহাসিক ছিলেন, যে ভারতবর্ষের এই যে উডের ডিসপ্যাচটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে দেখলেন যে ভারতবর্ষের মানুষরা না চাইতে অনেক কিছু পেয়ে গেছে, অল্প মানে অনেক কিছু পেয়ে গেছে। এই মানে মাগনা কাটা মানে কি বলে, বলে না, এটা চলতি কথা আছে, বাগধারা, মাগনা পেয়েছো মাগনা পেয়েছো, মাগনা মানে ফ্রি পেয়েছো, সস্তা স্যার পেয়েছো। মাগনা একটা ল্যাটিন ওয়ার্ড, এর শব্দের অর্থ বৃহৎ, হ্যাঁ, বড়। বড় মানে এইটা মানে মাগনা কাটা মিন্স হচ্ছে অনেক বেশি পেয়ে যাওয়া। এটা কে বলেছে? জেমস বলেছেন, ঠিক আছে, জেমস, ঐতিহাসিক জেমস, উইলিয়াম জেমস, সরি উইলিয়াম জেমস, হ্যাঁ, এটাকে মাগনা কাটা বলেছে, ঠিক আছে। স্যার ম্যাগনা কার্টা তো ওই ইংল্যান্ডের প্রথম লিখিত ওদের অধিকারপত্র ছিল, তার সাথে তুলনা করে বলেছিল তো স্যার? বলো একটু ভালো করে বলো। মানে ইংল্যান্ডের জনগণের জন্য হুম প্রথম লিখিত যে একটা অধিকারপত্র, যেটাকে ম্যাগনা কার্টা ছিল ওদের নাম, হুম। সেটার সাথে মানে এ করে বলেছিল যে তুলনা করে বলেছিল, মানে এটা পড়েছিলাম। মানে ইংল্যান্ডের, রাজাই যে সবকিছু না, হ্যাঁ জনগণদের অধিকারের জন্য মানে ওদের একটা লিখিত ফার্স্ট একটা অধিকারপত্র, যেটাকে লিখিত ম্যাগনা ফরমান, কার্টা বলতো। লিখিত ফরমান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লিখিত প্রথম ফরমান ছিল হচ্ছে ম্যাগনা কার্টা। হ্যাঁ হ্যাঁ 1200 ওই সালে হয়েছিল। হ্যাঁ তো ওইটার ওপর মানে তুলনা করে বলেছিল এটা প্রথম মানে ভারতীয়দের রকম লিখিত ফরমান, যেখানে ভারতীয়রা অধিকার পেল। তো ওই হ্যাঁ জেমস তখন ওটার সাথে তুলনা করে এটাকে বলেছিল ম্যাগনা কার্টা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই বলেছো। জনগণের, ইংল্যান্ডের যে জনগণ, সেই জনগণের কিছু অধিকার দেওয়া হয়েছিল, যেটা লিখিত অধিকার, ঠিক আছে, যেটা সরকারি স্বীকৃতি প্রাপ্ত, ঠিক আছে। মাগনা কাটা বলতে অ্যাকচুয়ালি ওই ভাষাতে আর কি, মানে ওখানকার যে মাগনা কাটা মানে ইংল্যান্ডে যে মাগনা কাটা, সেখানকার মাগনা কাটা মিন্স কি, এরকম আমাদের সেই যেমন কিছু মৌলিক অধিকার আছে না, ওখানেও জনগণের কিছু অধিকার, স্বীকৃত অধিকার যেটা সরকার দিতে বাধ্য, এগুলোকে ইংল্যান্ডের ভাষায় মাগনা কাটা বলা হয়।
ঠিক আছে। আবার অন্যভাবে এই পার্টটাও যুক্তিযুক্ত, এটা হচ্ছে সরকারি ভাবে, ঠিক আছে, আর এটা হচ্ছে ঐতিহাসিক জেমসের মতে, ঠিক আছে। এবারে এত কিছু হলেও কিন্তু সবকিছু হয়নি, ঠিক আছে, মানে সবকিছু হয়নি, মানে যেটা একজন কি বলতো মানে ঐতিহাসিক বলেছে ঠিকই আছে, কিন্তু এই নয় যে ভারতবর্ষে এই উডের ডিসপ্যাচের মধ্যে অনেক কিছু হয়ে গেছিল। তার মন্তব্য, ঐতিহাসিকের মন্তব্য, ঠিক আছে, এরকম অসংখ্য ঐতিহাসিক আছে, এটাকে বিচার বিশ্লেষণ করে সেও অন্য বলতেই পারে, তো তার ব্যক্তিগত মন্তব্য এটা। ওকে, চলো নেক্সট, হান্টার কমিশন। চলো, হান্টার কমিশন। হান্টার কমিশন, হান্টার কমিশন এস্টাবলিশড কত সালে? 1882। ওকে, তাহলে বলো তো এই সময় কে ছিল ভাইসরয়? রিপন। লর্ড রিপন। লর্ড রিপন, হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখো 1854, ঠিক আছে, উডের ডিসপ্যাচ, উডের ডিসপ্যাচে স্পেশালি উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি। দাঁড়াও। তো যাই হোক আর কি, তারপরে অনেক বছর কেটে গেল, অনেক জল গড়ালো মাঝখান থেকে, ঠিক আছে, 1854 সালের পরে, ঠিক আছে, 1854 সালের পরে ধরো তোমার 30 বছর অতিক্রান্ত, 30 বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেল। তারপরে একটা নতুন শিক্ষা কমিশন গঠন হলো কত সালে? 1882 সালে, ঠিক আছে। তো কে করলো? এই লর্ড রিপন, বললাম না কেন ভালো লোক ছিল, লর্ড রিপন, ঠিক আছে। লর্ড রিপন 1882 সালে কি করলো, ঠিক আছে, যখন ভাইসরয় হলো, ওকে, ভাইসরয় হওয়ার পরে ভারতবর্ষে প্রথম একটা এডুকেশন সিস্টেমটাকে রিকভার করলো, মানে মানে পরিবর্তন করলো, ঠিক আছে, মানে ভারতবর্ষে প্রথম, মানে যে ভারতবর্ষের প্রথম যে শিক্ষা কমিশন, ঠিক আছে, যেটাকে মানে তিনি, এই হান্টার কমিশন মানে এটাকে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়, ঠিক আছে, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বলা হয় এই হান্টার কমিশনকে, ঠিক আছে। তো এই হান্টার কমিশন বা প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নিযুক্ত করলেন কার দ্বারা? হান্টারের দ্বারা। কে হান্টার? উইলিয়াম হান্টারের দ্বারা। ওকে, তো ভাইসরয় নিযুক্ত হওয়ার পরে লর্ড রিপন কি করলো, ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি ভারতের প্রথম শিক্ষা কমিশন নিয়োগ করলেন। স্যার আপনি গল্প বলছেন তো, মানে লেখাচ্ছেন না তো? এবং না, ওকে, এবং কাকে দায়িত্ব দিলেন? বড়লাটের যে, ঠিক আছে, পরিষদ থাকে, ঠিক আছে, এরকম পরিষদ থাকে, পরিষদের মেম্বার থাকে, তো এই পরিষদের মেম্বার ছিলেন এই যে এই উইলিয়াম হান্টার, ঠিক আছে, স্যার স্যার উইলিয়াম হান্টার। একে কি করলেন, বলছে ভাই তুমি সভাপতি হয়ে যাও, ঠিক আছে। এই উইলিয়াম হান্টারকে সভাপতি করলেন এবং তিনি তাকে দায়িত্ব দিলেন, বলছে ভাই চলো ভারতবর্ষে একটা নতুন শিক্ষা কমিশন গঠন করো, যার নাম অনুসারে, এবারে ইনি সভাপতি ছিলেন, বলছে ভাই আমি সভাপতি, আমি কষ্ট করে করব, আমার নাম মনে করেছি, নাম অনুসারে করে দিই। তো বললো যে হান্টার কমিশন, চলো হান্টার কমিশন বা ভারতীয় প্রথম ভারতীয় শিক্ষা কমিশন। এবার তিনি কি কি বলেছেন, কি কি রেকমেন্ডেশন করেছেন, সেগুলো একটু জানলে ব্যাস হান্টার কমিশন
ফিনিশ। তো চলো এইটুকু লিখে নাও। এটা কত সালে? 1882? হ্যাঁ, দেখো 1882 সালে ভাইসরয় লর্ড রিপন মঞ্জিনা ক্লাসে আছো? হয়েছে? ভারতীয় প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করে। আচ্ছা, নেই। ওকে, নেক্সট দেখো ওকে, নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখো। দেখো বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য কি বললেন? দেখো বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য স্যার উইলিয়াম হান্টার এই কমিশনের সভাপতি নিযুক্ত হন। তার নাম অনুসারে স্যার উইলিয়াম হান্টার এই কমিশনের হ্যাঁ সভাপতি নিযুক্ত হন। ওকে, তার নাম অনুসারে এই কমিশনের নাম হয় হান্টার কমিশন। স্যার কি বললেন? তার নাম অনুসারে, ও আচ্ছা আচ্ছা ইংলিশ, হ্যাঁ ইংলিশে বলবো। লেখো কি বলবো, দাওয়া ইংলিশেই তো হচ্ছে সবকিছু। আচ্ছা এটাই জাস্ট ইংলিশ হচ্ছে তাই তো, বাংলা হচ্ছে। তো চলো বাংলায় ইংলিশ হোক। তো লেখো স্যার পুরো ইংলিশ হবে? হান্টার পুরো ইংলিশ হবে না, এই দাওয়া ইংলিশ করছে, তোমরা এই বাংলায় লেখো না, যেটা বাংলার মাধ্যমে লেখো। লেখো এই কমিশনের সভাপতি মানে কি, প্রেসিডেন্ট, সেক্রেটারি। দেখো সেক্রেটারি নিযুক্ত হন, অ্যাপয়েন্টেড হয় উইলিয়াম হান্টার। দাওয়াকে বললাম, দাওয়া আপনি ইংলিশ স্যার পিডিএফ দিয়ে দেবেন। প্রেসিডেন্ট মিন্স প্রেসিডেন্ট না, সেক্রেটারি। ঠিক আছে, ইংলিশ পিডিএফ তো দেয়া হয়। তো দাওয়াকে বললাম যে দাওয়া তুমি তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, তুমি 1 মাস পরে আর পড়তে হবে না, হ্যাঁ এটা তুমি করতে পারতে, কিন্তু দাওয়া তো শুনলোই না। তো যাই হোক, বাংলা ইংলিশ বোধ ভাবে হবে, তুমি দেখো কি আর মানে কি করা যাবে, তাই না? অসুবিধা হচ্ছে না তো দাওয়া? একটু বাংলা শেখো। স্যার প্রেসিডেন্ট মানে কি সভাপতি নয়? চেয়ারম্যান মানে সভাপতি, প্রেসিডেন্ট মানে কি সভাপতি নয়? প্রেসিডেন্ট মিন্স সভাপতি প্রেসিডেন্ট মিন্স সভাপতি প্রেসিডেন্ট সভাপতি তাই তো, হ্যাঁ। তো প্রেসিডেন্ট উইলিয়াম হান্টার। চলো রেকমেন্ডেশন, নেক্সট লেখো রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন কি ছিল? নাম্বার 1 লেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। লেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন
ইন প্রাইমারি এডুকেশন শুড বি মাদার টাং। দেখো মিডিয়াম অফ প্রাইমারি এডুকেশন শুড বি, আমি একটু শর্টকাট লিখছি, তোমরা একটু ফুল ফর্ম লিখে নেবে, সব লিখতে গেলে আমার অনেক সময় লাগবে। মিডিয়াম অফ প্রাইমারি এডুকেশন শুড বি মাদার টাং, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। নাম্বার 2 লেখো মানে যে হায়ার এডুকেশন রয়েছে না, হাই স্কুলের যে লেভেল রয়েছে, হাই স্কুলের যে লেভেল রয়েছে সেখানে এডুকেশনটাকে দুটো টাইপে ভাগ করা হয়, ঠিক আছে। দেখো অ্যাট হাই স্কুল লেভেল there are two types of education implemented. Number 1 কি, একটু আস্তে, আপনি এত স্পিডে বলছেন। আচ্ছা চলো লেখো at the higher school level two type of education recommended হয় বা ইমপ্লিমেন্ট হয়। নাম্বার 1 লেখো ভোকেশনাল এডুকেশন, নাম্বার 2 লেখো বিজনেস এডুকেশন। সেকেন্ডটা কি? বিজনেস এডুকেশন, এক নম্বর হচ্ছে ভোকেশনাল এডুকেশন, 2 নম্বর হচ্ছে বিজনেস এডুকেশন। স্যার 2 নম্বরটা বুঝতে পারলাম না, কি বললেন? বিজনেস BUSINESS বিজনেস এডুকেশন। ওকে, তবে এখানে আরেকটা ঘটনা ঘটানো হয়েছিল, এখানে হচ্ছে প্রাইভেট সেক্টরকে অ্যাপ্রুভ করা হয়। দেখো এডুকেশন সিস্টেমে বেসরকারিকরণ বা প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়। স্যার আরেকবার বলবেন। এডুকেশন, দেখো এডুকেশন সিস্টেমে প্রাইভেট সেক্টরকে অ্যাপ্রুভ করা হয়। বাংলাটা কি বেসরকারিকরণ করা হয়? হ্যাঁ, বেসরকারিকরণ। স্যার আরেকবার বলুন না, কোনটা? প্রাইভেট লাস্ট লাইনটা। লেখো শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়। বুঝছে? কি হলো? ওকে চলো নেক্সট, রেলে কমিশন। এটা শেষ? হুম,
স্যার কি কমিশন বললেন? লেখো রেলে কমিশন। তো কি বানান লিখছেন? RALEI? হ্যাঁ, LEIGH। স্যার, হুম। যে টু টাইপস যে ভাগ হয়েছে তারপরে কি বুঝে একটু বলুন, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে শুনতে পাইনি। হ্যাঁ, টু টাইপসে ভাগ হয়ে যায়। এক নম্বর লেখো ভোকেশনাল এডুকেশন, আর 2 নম্বর বিজনেস এডুকেশন। হয়েছে? হ্যাঁ। ওকে, তো রেলে কমিশন, হ্যাঁ রেলে কমিশন এটাও মানে লেখো রেলে কমিশন এস্টাবলিশ হয় কত সালে লেখো। 1902। ওকে, 1902 সালে রেকমেন্ডেড হয়, প্রতিষ্ঠা হয় ভারতীয় শিক্ষা কমিশন। এই রেলে কমিশনটা না স্পেশালি বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। তো এই কমিশনটা মানে অ্যাকচুয়ালি এর আগে যে কমিশনটা বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, সে কোন কমিশনটার নাম কি? এর আগে কোন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর বেশি গুরুত্ব দেয়? উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ কি করে, মানে এই ভারতবর্ষে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেয় উডের ডেসপ্যাচে। তো উডের ডেসপ্যাচ হয়েছিল কত? 1854। এরপরে কেটে গেল অনেক বছর, ধরো এটা 50 মানে 50 বছরের কাছাকাছি চলে গেল। ঠিক আছে, এর মাঝখানে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। হয়েছে কি? হয়নি। ওকে, কিন্তু এইখানে কি হলো, বলছে ভাই বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো তৈরি করা হয় এখানে ইট বালি ছেড়ে যাচ্ছে, এখানে মেরামত করতে হবে, নালে লোক খারাপ বলবে, বিশ্ববিদ্যালয় তো তৈরি হচ্ছে না। কিন্তু 1902 সালে সেই কে ছিল বলতো, আমাদের ভাইসরয় কে ছিল? কার্জন। কার্জন। ঠিক আছে, কার্জন করলো ভাই যে ভাই এদেরকে শিক্ষা দিয়ে লাভ নেই, মাজা ঘষে করে মানে সব রং করে দাও, ঠিক আছে, নতুন হয়ে যাবে, রং করে দাও নতুন হয়ে যাবে। ঠিক আছে, ও রং করার ব্যবস্থা করবে। ঠিক আছে, তো হান্টার কমিশনের তো কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো কথা বলা হয়নি। ঠিক আছে, এরপরে আর কি 1902 সালে যে রেলে কমিশন গঠিত হয়, যেটা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত হলেও এখানে কেবলমাত্র ওই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছিল, মানে বাংলাতে কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, এই এই ইউনিভার্সিটিগুলোকে মানে রিফর্ম। ঠিক আছে, সেই সংস্কার করা হয় না, সেই খাল সংস্কার করে, তারপরে সেই আমরা সেই সুদর্শন হ্রদ অনেকবার তৈরি করেছে একজন, কিন্তু সবাই সংস্কার করে গেছে। তো সেরকম আছে। স্যার এটাকে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন হিসেবে বলা হয়? হ্যাঁ, এটাকে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। ইউনিভার্সিটি কমিশন 1900 তো স্যার, 4 তো, 2 তো নয়। এস্টাবলিশড হয় ওই দুই, ওই এই করতে করতে 4 হয়ে যায় ওই। মানে এর সুপারিশে হয় একটা নাকি? হ্যাঁ, চলো রেকমেন্ডেশন লেখো। স্যার কিছু লেখাবেন না? স্টার্টিং কিছু লেখাবেন না? ওই তো লেখালাম 1902, এস্টাবলিশড 1902, এস্টাবলিশড। একটু ভালো করে বলুন না রেকমেন্ডেশন লাইনটা। কি রেকমেন্ডেশন?
লেখো, রেকমেন্ডেশন নয়, ফার্স্ট লাইনটা কি লিখবো? 1902 সালে, তারপরে কি লিখবো? এস্টাবলিশড হয়। আচ্ছা, স্যার রেকমেন্ডেশন বলছি কার্যকালটা 1902 থেকে 1904 পর্যন্ত ছিল। 1902 থেকে 4 করো, অনেক সময় 4-এ আসে। 1902 টু 1904 এভাবে লিখবো? হ্যাঁ, কি রেকমেন্ডেশনটা? না না ওই সালটা। রেকমেন্ডেশনে লেখো এক নম্বর লেখো ইমপ্রুভমেন্ট ওভারঅল condition of education, improvement overall condition of education, and upgrade the system of better education, And and upgrade the system of আপডেট না আপগ্রেড? upgrade the system of better education. The system of The system of better education. নেক্সট দেখো লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে গঠিত বিশ্ববিদ্যালয়গুলি যেমন মাদ্রাজ, বোম্বে, কলকাতা ইউনিভার্সিটি সংস্কার ও পুনর্বিন্যাস করা হয়। মাদ্রাজ, বম্বে, আর কি বললেন? কলকাতা। স্যার লাইনটা একবার রিপিট করুন না। লেখো লন্ডন বিশ্ববিদ্যালয়ে আদর্শে গঠিত মাদ্রাজ, কলকাতা ও বোম্বে ইউনিভার্সিটি সংস্কার ও পুনর্বিন্যাস করা হয়। রিফর্ম এন্ড আপগ্রেডেড করা হয়। চলো হয়ে গেছে। আচ্ছা একটু কার সময় হয়েছে লিখে নাও। লেখো লর্ড কার্জনের সময় আইএলআই কমিশন বা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়। আরেকবার বলো, শুনতে পাই না, কি যে কেটে কেটে আসছে। লেখো লর্ড কার্জনের সময়, 3 নম্বর পয়েন্ট লেখো লর্ড কার্জনের সময় এই কমিশন গঠিত হয়।
নেক্সট স্যাডলার কমিশন। স্যাডলারটা কি ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন? হুম ওকে, এস্টাবলিশ 1917। ওকে, লেখো প্রেসিডেন্ট বা সভাপতি নিযুক্ত হন মাইকেল স্যাডলার। স্যার নামটা বলুন। লেখো মাইকেল স্যাডলার ওকে, মাইকেল স্যাডলার এই কমিশনের সভাপতি নিযুক্ত হন। এই কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন লেখো তোমরা, আমি আর লিখতে পারছি না। চলো, এই কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। লেখো স্যাডলার কমিশন রিপোর্ট প্রকাশ করে 1919 সালে। স্যার এক মিনিট বলছি, কলকাতা হবে না ক্যালকাটা হবে? তখন কলকাতা ছিল, তো তখন কলিকাতা ছিল, মানে কলকাতা ইউনিভার্সিটি তখন। লেখো কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি। তখন ক্যালকাটা হবে স্যার, হ্যাঁ তখন অনুযায়ী ক্যালকাটা হবে না? হ্যাঁ, তখন ক্যালকাটা হবে বা কলিকাতা বাংলায়। কিন্তু বই স্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখা থাকে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। ওইটা ঠিক আছে, কোনো ভুল নেই, অত স্পেলিং। না অ্যাকচুয়ালি এই ইংলিশে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্ট যেটা মানে ইয়েটা সেটা হবে ক্যালকাটা ইউনিভার্সিটি, ইংলিশে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো তুমি এবার এরকম ধরলে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, এই যে ক্যালকাটা কলকাতা যাই হোক না কেন, এখন যে কলকাতা ইউনিভার্সিটি আছে ওটা কি কলকাতা লেখা থাকে না ক্যালকাটা ইউনিভার্সিটি লেখা থাকে? ক্যালকাটা হয়। ইউনিভার্সিটির যে নামটা অ্যাকচুয়াল কি নাম আছে এখন? ক্যালকাটাই আছে। ক্যালকাটা আছে না, ঠিক আছে। কলকাতা না, ক্যালকাটা ইউনিভার্সিটি। আর যেমন ধরো বোম্বে ইউনিভার্সিটি, ঠিক আছে, আগে তো আর সরি, আগে মুম্বাই ছিল না, আগে বোম্বে ছিল, ওই বোম্বে ইউনিভার্সিটি, কিন্তু এখন মুম্বাই ইউনিভার্সিটি বলা হয়। নাম চলো এবার লেখো। স্যার রিপোর্ট প্রকাশ না কি একটা বললেন? হ্যাঁ লেখো, রিপোর্ট প্রকাশ পায় 1919 সালে। স্যার এর নামটা 2001-এ চেঞ্জ হয় না, ক্যালকাটা থেকে কলকাতা? ক্যালকাটা থেকে কলকাতা 2001-এ চেঞ্জ হয়। কে করেছিল? বুদ্ধদেব করেছিল না জ্যোতি বসু? 2001-এ। নাকি স্যার নাম চেঞ্জ করে কারা স্যার? হ্যাঁ, নামগুলো চেঞ্জ করে কারা, সেন্ট্রাল থেকে না এই রাজ্যের সিএমটিএম করে নাকি? না না, এবারে হচ্ছে নাম চেঞ্জ করার দায়িত্ব ওটা মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে সেন্ট্রাল করবে, আর রাজ্যে হলে রাজ্য করবে।
তাহলে কলকাতা তো বিশ্ববিদ্যালয় বলছি না স্যার, শহরটারই নাম বলছি। কলকাতা শহরের নাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 2001 সালে না? মনে তারা হয়, ভুলে আমি বলছি গেছি আমি। সিএম কে ছিল স্যার? হ্যাঁ বুদ্ধদেব স্যার 2001 সালেই। জ্যোতি বসু তো জ্যোতি বসু। আচ্ছা, নাকি বুদ্ধদেব কবার ছিল? বুদ্ধদেব ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, লাস্ট বুদ্ধদেব তো ভট্টাচার্য। বুদ্ধদেবই হবে। হ্যাঁ বুদ্ধদেব হবে, কারণ ও তো 3বার ছিল না পর বুদ্ধদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই তাহলে 1 থেকে 6, 1 থেকে 6, 6 থেকে 11। হ্যাঁ, আর ওই সময় কিন্তু এসএসসি স্বর্ণযুগ, 1999 সাল থেকে 1999। সত্যি যুগ, কি যুগ পেরিয়ে গেছে ওই সময় স্যার ছেলে যারা মেয়ে। পেয়েছে তারাই দারুণ বলে যে বলেছেন। আমরা কোনোদিন ভাবতেই পারিনি চাকরি পাবো না, এবং একবার না পেলে বলছে কিনা ঠিক আছে সামনে বছরের জন্য করি, মানে হ্যাঁ, এখনকার মতো অবস্থা না, মানে তো এইবার হলো না তো কি ওরা সামনে সাথে দেখবো। কলেজ কমপ্লিট করা মানে ভেবে নিলে আমাকে এসএসসি দিতেই হবে, সেরকম প্রিপারেশন নিচ্ছে। ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই সেরকম প্রিপারেশন নেওয়া হচ্ছে। 2001 থেকে 1999 থেকে 2010 সাল পর্যন্ত মানে স্বর্ণযুগ বলা হয়। কি অবস্থা! ফিউচারে এটাও কোশ্চেন আসবে, দাঁড়ান আরো 50 বছর পর এসএসসি স্বর্ণযুগ কোন সময়কে বলা হতো। আর ওইসব বলে কি হবে, তোমার ছেলেপুলেরা এগুলো পড়বে বলে ভাই বলিস না ভাই, কষ্ট হচ্ছে। স্যার ঠাকুমা দাদু এই গল্পগুলো শোনাবো। যখন ওরা লেখার জন্য পড়াশোনা করবে তখন ওরা জানবে। তখন ভেতরে কতটা কষ্ট হবে ভাবো, যে এই সময়টা আমাদের লাইফ শেষ করে দিল। চলো আর কি। স্যার আপনার স্টুডেন্ট বলছে রিপিট করতে, নর্থ স্টুডেন্ট দাওয়া। রিপিট কোনটা? ও আচ্ছা রিপিটেড। আরে রিপিটেড না, এটা গল্প হচ্ছে, কি আর রিপিট হবে। চলো হান্টার কমিশনে যাই। এই হান্টার না, আমাদের স্যাডলার ছিল, স্যাডলার কমিশন। চলো স্যাডলারে যাই, বেশি এসব করে লাভ নেই। চলো স্যাডলার কমিশন 1917। আচ্ছা স্যার তো কমিশন রিপোর্ট প্রকাশ করে 1919, তারপরে বলুন। হ্যাঁ তো কি আর কি বলবো, মানে স্যার রেকমেন্ডেশন কোনো সুপারিশ বলবেন না? ও রেকমেন্ডেশন লেখো, বলবো না কেন, বলার জন্যই তো আমি আছি। চলো লেখো রেকমেন্ডেশন, লেখো 2-4টে লেখো। এই কমিশন গুলো থেকে প্রশ্ন কিরকম আসে, মানে কবে হ্যাঁ প্রতিষ্ঠা হয় এরকম হ্যাঁ আসে কি, বা রেকমেন্ডেশন থেকে আসে? হ্যাঁ, কেমন প্রশ্ন হয় এবারে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমার একটা কোশ্চেন আছে, এই যে প্রতিটা কমিশনে নর্মাল স্কুল বলা থাকে, নর্মাল স্কুল থেকে কোশ্চেন হলে কোন কমিশনের নাম লিখবো? কোনো কমিশন আসবে না পরীক্ষায়, ওরকম আসবে না, বলবে যে নর্মাল স্কুল কি, ব্যাস। আর এই যে আমি রেকমেন্ডেশন লেখাচ্ছি তো, এই রেকমেন্ডেশনে কোথায় কোথায় কি হয়েছে না হয়েছে, কোথায় কটা বিশ্ববিদ্যালয়, এগুলো আসবে না পরীক্ষায়। আসবে যে ভাই স্যাডলার কমিশন কত সালে নিযুক্ত হয়, সহজ কোশ্চেন, যেটা আমি হেডিং এ লিখছি ওটাই পরীক্ষায় আসবে বাবুরা, সমঝা নেই সমঝা? হ্যাঁ স্যার। এরকম প্রশ্ন আসবে। প্রশ্ন আমি আমি তো করব প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন দেখিয়ে দেবো, পরীক্ষায় প্রশ্নগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? যেমন যেমন ধরো কিছু কিছু প্রশ্ন আসবে যেগুলো একটু ডিপ থেকে আসবে, সেগুলো আমি করিয়ে দিয়েছি। যেমন ধরো এখানে এর আগে যে কোন কমিশনকে বিশ্ববিদ্যালয় কমিশন এর অপর নাম কি, ঠিক আছে? হান্টার কমিশন কত সালে এস্টাবলিশড হয়, ঠিক আছে? আর ধরো এরকম বলা হলো যে মাগনা কাটা কি, বা হচ্ছে ওই মেকলে মিনিটস কি, ইনফিল্ট্রেশন থিওরি কি, এগুলো আর কি, ঠিক আছে? জাস্ট ইরালে কমিশন কত সালে গঠিত হয়, এইগুলোই তাই পারা যায় না, পাগলা হয়ে যায় সব ছেলে মেয়েরা। এবারে প্রশ্ন হবে যে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় কোন অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? সুচরিতা কালকের এক্সাম দাওনি, গতকালের এডুকেশনের এক্সাম? হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি এক্সাম দাওনি? হয়নি।
এটা করলে হবে না, তো এক্সাম দিতে হবে। তো মানে কি বলতো, সব ছেলেমেয়েরা পরীক্ষা টরীক্ষা না দিলে কি করে বুঝবে বলো তো? এক্সামটা দাও। হ্যাঁ অন্যগুলো দিই, আমি এটা দিয়ে দেবো আজকে, দিয়ে হ্যাঁ, দেবো। দিয়ে দেবে, পরীক্ষাটা দিয়ে দেবে। বিদিশা দিয়েছো, সবাই হ্যাঁ দিয়েছে তো? আচ্ছা, তোমরা আজকে যে দুজন ভর্তি হয়েছো, অনামিকা আর প্রিয়াঙ্কা চক্রবর্তী। প্রিয়াঙ্কা এবারে আমাকে 1 2 3 4 করে 5টা 6টা 7টা প্রিয়াঙ্কা হয়ে গেল, কটা কি করবো? প্রিয়াঙ্কা চক্রবর্তী দুটো। স্যার কোড নাম দিয়ে দিন। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চক্রবর্তী। আপনি কি কোড নেম ইউজ করতে বলছিলেন মক টেস্টে? আমার নাম দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বাপরে! চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ হ্যাঁ, সে অনেকদিন আগে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রিয়াঙ্কা চক্রবর্তী দুটো, আমাদের প্রিয়াঙ্কা নায়েক, প্রিয়াঙ্কা পাল, প্রিয়াঙ্কা মুখার্জি, আর একটা হচ্ছে জামালপুরি চালিয়ে দিয়েছে। চলো জামালপুরে চলো। স্যার আপনি ফিল্ম দেখুন না দেখুন, এইগুলো ভালো মুখস্থ আছে। হ্যাঁ, আমি ফিল্ম দেখি না, ফিল্মি খবর রাখি না। জামালপুরে তো ফেমাস, ভাইরাল হওয়া, সেইখানে জানি। চলো, এবার স্যাডলার কমিশন, এবার লেখো সার্জেন্ট কমিশন। স্যাডলার কমিশনের রেকমেন্ডেশন পয়েন্ট করে বসে আছি। ও আচ্ছা আচ্ছা, চলো দুটো লিখে দিই। স্যাডলার কমিশন রেকমেন্ডেশন লেখো। নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়, লেখো 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের জন্য নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়। স্যার একবার বলবেন? 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের জন্য নার্সারি বিশ্ববিদ্যালয়, নার্সারি বিশ্ববিদ্যালয়, নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়। নেক্সট লেখো এডুকেশন হবে ফ্রি, মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি। লেখো অবৈতনিক হবে, লেখো এডুকেশন হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি বাট নট বাধ্যতামূলক। ফ্রি এন্ড কম্পালসারি আবার নট বাধ্যতামূলক, মানে মানে কম্পালসারি মানেই তো বাধ্যতামূলক। অবৈতনিক হবে কিন্তু বাধ্যতামূলক নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা ওই রকম। দেখো ফ্রি বাট নট কম্পালসারি। চলো তাড়াতাড়ি লেখো, আর এইটা লাস্ট, সার্জেন্ট কমিশন। বানানটা বলুন। SAR, আমি আর লিখছি না, SARGENT, সার্জেন্ট কমিশন। এস্টাবলিশ হয় 1944। মানে এটা হয়, মানে প্রথম আমাদের স্বাধীনতার আগে হয়ে যাবে, ঠিক আছে, আজকের স্বাধীনতার আগে শেষ করে দেব। তো এটা হচ্ছে 1944, মানে বুঝতে পারছো ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে, ইংল্যান্ড থেকে ভারতবর্ষের শিক্ষার ব্যাপারে একটা ব্যাপক পরিবর্তনের জন্য কি করলো, একটা কমিশন নিয়োগ করলো, যেটা সার্জেন্ট কমিশন নামে পরিচিত, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে সার্জেন্ট কমিশন মানে জন সার্জেন্ট এই কমিশনের সভাপতি ছিল, প্রেসিডেন্ট ছিল, সেইখানে তার নাম অনুসারে এই কমিশনের নাম হলো সার্জেন্ট কমিশন। এটা হচ্ছে 1944 সালে এই কমিশনের খসড়া। কার নাম অনুসারে? লেখো জন সার্জেন্টের নাম অনুসারে লেখো, বা জন সার্জেন্ট ছিলেন এই কমিশনের প্রেসিডেন্ট, তার নাম অনুসারে এটি সার্জেন্ট কমিশন নামে পরিচিত। হয়েছে? নেক্সট লেখো রেকমেন্ডেশন।
এগুলো রেকমেন্ডেশন আসবে না, এগুলো তবু 2-4টি লেখা লিখে রাখো যাতে মনে রাখি। এর আবার কোনো অন্য কোনো নাম নেই তো? না না, এর অন্য কোনো নাম নেই। এই দেখো, যখন একটা মানে সুপারিশ হয়, রেকমেন্ডেশন হয়, বিভিন্ন ক্ষেত্রে হয়। এখানে কি বলতো, মানে ব্যাপক মানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপরে উচ্চ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা। স্যার, স্যাডলার কমিশন যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন, সেখানে নার্সারি বিদ্যালয়ের কথা বলা হয়েছে কেন? কোথায় কোথায়? ওই যে আপনি লেখালেন না রেকমেন্ডেশনটা স্যাডলার কমিশনে, যে 3 to 6 ইয়ার্স বয়স শিশুদের জন্য নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়, ওটা তো ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন বললেন, তাহলে সেখানে নার্সারি বিদ্যালয়ের কথা বলা হয়েছে কেন? স্যাডলারে ওটা লিখিয়েছি। হ্যাঁ, আপনি তো লেখালেন এক্ষুনি 3 to 6 ইয়ার্স বয়সী শিশুদের নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়, এডুকেশন হয় ফ্রি বাট নট কম্পালসারি। আমি সেটা ভাবছি কেন হলো এটা, দুটো পয়েন্টই যেন আমার মনে হলো ওটার সঙ্গে ম্যাচ করছে না। শোনো 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 শোনো, এটা হচ্ছে আমার তো সেই গন্ডগোল হয়ে গেল। আমি ভাবলাম সেই এটা সার্জেন্ট কমিশন লেখাচ্ছি, আমি সেই মানে যাই হোক ইয়ে হয়ে গেছে, গুলিয়ে গেছে, উল্টো হয়ে গেছে, বুঝলে? এটা সার্জেন্ট কমিশনের হবে। হ্যাঁ, এটা সার্জেন্ট কমিশনই হবে। যে রেকমেন্ডেশন যেগুলো দিলাম ওটা সার্জেন্ট কমিশনের, আর স্যাডলার কমিশনের রেকমেন্ডেশন গুলিয়ে গেল। তুমি না বললে সমস্যা হয়ে যেত। যদিও এই রেকমেন্ডেশন গুলো আসে না, হ্যাঁ, খুব তবুও একটা করতে হবে না? হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনি এখন ওই স্যাডলার কমিশনটা লিখিয়ে দিন তাহলে। চলো স্যাডলার কমিশনের দুটো রেকমেন্ডেশন লেখো। স্যার তাহলে ওই আগে রেকমেন্ডেশন দুটো ওই সার্জেন্ট কমিশনের। হ্যাঁ হ্যাঁ, সার্জেন্ট কমিশনের লেখো। ওখানে লেখো, ওই স্যাডলার কমিশনে লেখো 1 নম্বর লেখো, মাধ্যমিক শিক্ষা 2টি পর্যায়ে ভাগ করা হয়। দেখো, মাধ্যমিক শিক্ষা 2টি পর্যায়ে হবে। 1 নম্বর লেখো, প্রথম থেকে 10ম শ্রেণী ম্যাট্রিকুলেশন। এক নম্বর লেখো, প্রথম থেকে 10ম শ্রেণী ম্যাট্রিকুলেশন। তারপর লেখো দ্বিতীয়টি লেখো ইন্টারমিডিয়েট, 2 বছরের লেখো। নেক্সট সেকেন্ড লেখো 2 বছরের ইন্টারমিডিয়েট। ওর সঙ্গে লেখো কলেজের প্রবেশের মাপকাঠি হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা। স্যার স্যার হুম, স্যার কি বললেন 2 বছরের? 2 বছরের ইন্টারমিডিয়েট স্তর। আচ্ছা, ওটাই এইচএস নাকি আমাদের, যেটা এখন এইচএস? হ্যাঁ, এটি কলেজের প্রবেশের মাপকাঠি, মানে বা কলেজের প্রবেশের মাপকাঠি হবে ইন্টারমিডিয়েট। এটা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে একটা রেকমেন্ডেশন দিলাম। আরেকটা লেখো বিশ্ববিদ্যালয়ের রেকমেন্ডেশন। লেখো বিশ্ববিদ্যালয়, লেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর থেকে চাপ কমানোর জন্য ঢাকায় আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়, মানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তিন নম্বর লেখো স্নাতক ও ইন্টারমিডিয়েট স্তরে এডুকেশন বিষয়টি পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। এই যে এডুকেশন আমরা পড়ছি, এটা বলা হয় ওই কমিশনে।
বলা হলো যে স্নাতক এবং ইন্টারমিডিয়েটে এডুকেশন পড়াতে হবে। কি বললেন লাইনটা? লেখো স্নাতক ও ইন্টারমিডিয়েট স্তরে এডুকেশন বিষয়টি পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু ভালো প্রশ্ন, প্রশ্ন আসার মতো করা যেতে পারে। এরকম প্রশ্ন হতে পারে যে কোন কমিশনের মাধ্যমে বলা হয় যে এডুকেশন বিষয়টি পঠন পাঠনে যুক্ত করা হয়। আচ্ছা, আর একটা জিনিস, এই যে আমরা সেই কলেজ ছাত্র ইউনিয়ন যেটা পড়ি না, সেই কলেজ ইউনিয়ন, এই যে কলেজের ইউনিয়ন এটা তৈরি হয় কিন্তু এই সময় থেকে, ঠিক আছে? ওই যে কলেজ ইউনিয়নের সব জিএস হয়, জিএসপিএস, ঠিক আছে? ওই জিএস শব্দের অর্থ কি? হ্যাঁ, জিএস শব্দের অর্থ কি, মানে ফুল ফর্ম কি? জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি কাদের? ওই ছাত্র পরিষদের? হ্যাঁ, ছাত্রদের, অ্যাকচুয়ালি ওটা জিএস ছাত্রদের কল্যাণের জন্য, মানে ছাত্রদের মানে ভোট করে হয়, ভোটে মানে ওনারাই ভবিষ্যতের নেতা তৈরি হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখন আর হয় না ওইসব, এখন আর ওইসব ভোট এখন তো জোর জবরদস্তিতে দখল স্যার। এখন তো সব দখল। এখন আর আমরা যেসব কলেজে পড়ে আসছি বলছি ওখানে আর কোনো ভোটই হয় না। হ্যাঁ, সেম আগে আমাদের সময় ভোট হতো, বুঝলে, মানে নেতা নির্বাচন হতো, তখন জিএস হতো, ঠিক আছে? এখন আর এইসব কিছু হয় না। চলো পয়েন্টটা কি লিখবো? পয়েন্টটা লেখো, ছাত্র কল্যাণের জন্য একটি ছাত্র পরিষদ স্থাপিত হয়। এটা লাস্ট। কি বললেন? ছাত্র কল্যাণের জন্য ছাত্র ইউনিয়ন স্থাপিত হয় বা স্থাপন করতে হবে। লেখো, রেকমেন্ডেশন যেহেতু তো স্থাপন করতে হবে। স্যার হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। স্যার আমি যে বলছিলাম না মেসেজে, বলছি পুষ্পাক্ষ কোনটাকে বলা হয়? আপনি ঝুঁকা গায়ে নেই বলে যাচ্ছেন।